আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারটার শেষের দিকের অংশটা একটু বাকি আছে, সেইটা আমরা করিল। তাহলে দুটা বৃত্ত পরস্পরকে কতভাবে স্পর্শ করে সেইটা এখানে আছে, এখানে ছবি আছে বইটাই। দুটা বৃত্ত তো এইখানে কী করছে, স্পর্শ করে নাই, কিন্তু এই দুটা বৃত্ত কী করেছে, পরস্পরকে ছেদ করেছে, স্পর্শ করে নাই। এইটাতে দেখো, এই যে একটা বিন্দু পি বিন্দুতে এইখানে স্পর্শ করেছে, আর এইটাতে বাইরে স্পর্শ করেছে। দুটা বৃত্ত বাইরে স্পর্শ করেছে, এটা অন্তস্থভাবে স্পর্শ করেছে। তাহলে এইগুলার নাম আছে। অন্তস্থভাবে স্পর্শ করলে কি হবে, আর বহিস্থভাবে স্পর্শ করলে কি হবে, এইটার নাম আছে। দুটা স্পর্শকের আলাদা আলাদা নাম আছে। এইবারে আমরা দেখব দুটা বৃত্ত কতভাবে স্পর্শ করতে পারে। তো দেখো এখানে এই একটা বৃত্ত এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে কোথায় বাইরে স্পর্শ করেছে, মানে বহিস্থভাবে স্পর্শ করেছে। এইখানে পি আর কিউ কেন্দ্রীয় বৃত্ত এখানে কি করেছে, স্পর্শক যদি আমরা আঁকি, এইখানে একটা স্পর্শক, এটা সাধারণ স্পর্শক, মানে এটারও স্পর্শক এটারও স্পর্শক, সেই জন্য সাধারণ স্পর্শক বলা হবে। তাহলে এ বি আর সি ডি দুটা আছে। এইটা আর কেমন হতে পারে, এরকম যদি এটাকে যদি এইখানে বাইরে স্পর্শ করে একটা, এরকম এইটারই পি বিন্দুতে স্পর্শ করলো, তাহলে এইখানে একটা স্পর্শক, এইখানে একটা স্পর্শক, আর এই যে এইটার রকম, এটা সাধারণ স্পর্শক, এটাও এইরকম। তাহলে এইটার যদি আমরা নাম দিই পি কিউ আর এস, এটা টি, এইটা এ কেন্দ্রীয়, এটা বি কেন্দ্রীয়। তাহলে এরকম আর একটা হবে, হয়তো স্পর্শই করে নাই দুটা বৃত্ত, তাহলে এরকম একটা স্পর্শক হবে, সাধারণ স্পর্শক এইটি, এটার এইদিকে একটি, আর কেমন হবে, আর এই দিকে একটি হবে, এইটি, আর এই একটি, এইটি, এইরকম। তাহলে এইগুলোর নাম আমরা দেখব যে যদি একই পাশে থাকে স্পর্শকটা, যদি বৃত্তের স্পর্শকটার একই দিকে যদি দুটা বৃত্ত থাকে তাহলে কি হবে, আর যদি দুদিকে থাকে তাহলে কি হবে। যেমন এইটার এই যে এ বি স্পর্শক, ইয়ার একই দিকে দুটা বৃত্ত আছে, সিডি স্পর্শক একই দিকে দুটা বৃত্ত আছে। এইটার ক্ষেত্রে কিন্তু এটা যদি আমরা নাম দিই এম এন স্পর্শকের দুদিকে দুটা বৃত্ত আছে, এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় দুটা বৃত্ত। তাহলে একই দিকে যদি থাকে তাহলে বলবো আমরা ওটাকে সরল সাধারণ স্পর্শক। তাহলে এইটি হবে সরল সাধারণ স্পর্শক, এই যে সিডি আর এ বি হবে সরল সাধারণ স্পর্শক। আর এইটার ক্ষেত্রে কিন্তু এই যে এন যেটা বললি, এইটা কি হবে, তির্যক স্পর্শক। দুদিকে আলাদা আলাদা দিকে আছে স্পর্শকের, বিপরীত দিকে দুটা বৃত্ত আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই যে এই স্পর্শক, এইটা যদি এ বি নাম দিই আমরা এইটি, তাহলে এইটির এই দিকে একটা এইদিকে একটা, তাহলে এইটা তির্যক হবে, এইটাও হবে তির্যক। আর এইটি কি হবে, সরল, কারণ এই স্পর্শকের একই দিকে দুটা বৃত্ত আছে, এইদিকে এই স্পর্শকের একই দিকে দুটা বৃত্ত আছে। তাহলে এইটাকে বলবো সরল সাধারণ স্পর্শক, এইটাকে এইটাকে আর এইটিকে। আর এই যে এইগুলোকে বলবো তির্যক সাধারণ স্পর্শক। এইটি মানে এইটি হবে কি আর তির্যক স্পর্শক, আর এইটি হবে সরল সাধারণ স্পর্শক, এটা তির্যক সাধারণ স্পর্শক, এইগুলা। তাহলে সরল সাধারণ স্পর্শক আর তির্যক স্পর্শক বোঝা গেল। উপপাদ্যটা কি আছে দেখো, 42 নম্বর উপপাদ্য। যদি দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বলছে, তাহলে স্পর্শ করে এটা বলা নাই যে অন্তস্থভাবে কি বহিস্থভাবে, ওটা বলা নাই, শুধু বলছে স্পর্শ করে। তাহলে দুটা ছবি আঁকতে হবে আমরা, একটা বহিঃস্পর্শ আর একটা অন্তঃস্পর্শ, শুধু স্পর্শ আছে। তাহলে দুটা বৃত্ত, একটা এরকম, এটা বহিঃস্পর্শ করেছে, মানে স্পর্শ করেছে কথাটা আছে, মানে এখানে স্পর্শ করেছে। আরেকটা কেমন হবে, এরকম একটা বৃত্ত, এক কেন্দ্রীয় বৃত্তও হতে পারে কিংবা আলাদা বৃত্তও হতে পারে, এরকম এইখানে স্পর্শ করেছে। তাহলে এইটির একটা কেন্দ্র, আর এই বড় ত্রিভুজটার, এই বড় বৃত্তটার এইটা কেন্দ্র, ইয়ার এই কেন্দ্র, এই কেন্দ্র, ইয়ার যদি আমি নাম দিই পি, এটা কিউ, তাহলে এটারও এরকম নাম দিচ্ছি পি, এটা কিউ। তাহলে বলছে কি স্পর্শ করে, দুটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, এখানে যেমন স্পর্শ করেছে, এটার নাম দিচ্ছি আমি এ,
এ বিন্দুতে স্পর্শ করেছে হয়তো এইটি, এটারও এ নাম দিছি, এই বিন্দুটা স্পর্শ করে। তাহলে স্পর্শ বিন্দুটি মানে এ বিন্দুটা, ইয়ার এ বিন্দুটা কী হবে, কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। তাহলে কেন্দ্র দুটা সংযোজক পি আর কিউ, সংযোজক মানে যোগ করে দিতে হবে, পি কিউ যোগ করলে পি কিউ সরলরেখাংশের উপর এ বিন্দুটা অবস্থিত হবে। এটারও এটা যদি আমরা যোগ করে দিই পি কিউ, মানে কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশ যদি যোগ করি তাহলে কি হবে, কি স্পর্শ বিন্দুটা এদের উপরেই থাকবে। মানে প্রমাণ কি করতে হবে, পি এ কিউ সমরেখ বিন্দু, এটাও পি এ কিউ সমরেখ বিন্দু প্রমাণ করতে হবে। তাহলে বোঝা গেছে যদি দুটি বৃত্ত, তাহলে প্রদত্ত আমরা কি লিখব, পি ও কিউ, এই যে এইটা দেখে লিখব দুটি বৃত্ত। তাহলে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করেছে। দুটার ক্ষেত্রে একেই লেখা হবে, পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করেছে, এইটাই আছে প্রদত্ত। প্রামাণ্য কি, প্রমাণ করতে হবে যে এইটি লিখলেই হবে যে স্পর্শ বিন্দু কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে, অর্থাৎ পি এ কিউ সমরেখ বিন্দু বা এক সরলরেখায় থাকবে, এইটি লিখলেই হবে, সমরেখ বিন্দু কিংবা এক সরলরেখায় থাকবে। তাহলে এবারে অঙ্কন কি হবে, পি এ আর কিউ এ যোগ করা হলো, এটারও পি এ আর কিউ এ যোগ করা হলো, তাহলে ওইটা হবে পি এ এবং কিউ এ যোগ করা হলো, এইটাই হইল ইয়ার অঙ্কন এইটি। এবারে প্রমাণটা এইটা অঙ্কনের ঘরেও এটা লিখলেই হবে যে এ যেটা হচ্ছে ইয়ার স্পর্শ বিন্দু, এটার একটা সাধারণ স্পর্শক থাকবে, এটা কি বললি আমরা, তির্যক স্পর্শক। এইটার একটা স্পর্শক টানি দিলি, এটার হয়তো এম এন নাম দিলি, এটারও একই নাম দেব এম এন। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এইটা সরল সাধারণ স্পর্শক বটে, একই দিকে আছে, আর এইটা তির্যক স্পর্শক হইল দুদিকে আছে। তাহলে একেবারে অঙ্কনের ঘরে লিখলে হইল যে স্পর্শ বিন্দুর উপর এম এন হলো সাধারণ স্পর্শক লিখলেই হবে, এটার ক্ষেত্রে তির্যক হবে আর এটার ক্ষেত্রে সরল সাধারণ। তাহলে একেবারে লিখলেই হবে এম এন হলো সাধারণ স্পর্শক। তাহলে প্রমাণটা একেবারে করিলে, প্রমাণটা কি করে করা হবে, আগের জিনিসগুলোকে আমরা এবার কাজে লাগাতে হবে। না কি করেছে, পি কেন্দ্রীয় বৃত্তটা এ বিন্দুতে কি করেছে, এ বিন্দুতে স্পর্শক করেছে, মানে এ বিন্দুতে কি হচ্ছে এম এন একটা স্পর্শক। তাহলে পি কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে এম এন হলো স্পর্শক, অতএব কি হবে, এম এন হলো স্পর্শক এবং কি হবে পি এ হলো, পি এটা কি হবে, পি এটা সাধারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো, পি এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং পি এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব কি হয়, এটা যদি স্পর্শক হয় আর এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়, তাহলে পি এ লম্ব এম এন হবে, অতএব পি এ লম্ব এম এন। এইটি একইভাবে ওই ভাষায় লিখতে হবে, কিউ কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে এই স্পর্শক হলো এম এন এবং কিউ এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অতএব কী হবে গোটা, কিউ এ লম্ব এম এন, এইটি হবে, এটা 1 আর এটা 2, এরকম নাম দিলে হইল। তাহলে 1 আর 2 থেকে কি বোঝা যাবে যে পি এ আর কিউ এ একই বিন্দু, কোথায়, এ বিন্দুতে এম এন সরলরেখা একটা ধরা হবে, কিন্তু এম এন সরলরেখার উপর লম্ব, তাহলে পি এও লম্ব আর কিউ এও লম্ব এম এন এর উপর। তাহলে কখন লম্ব হবে, যখন পি এ আর কিউ এ এক সরলরেখায় থাকবে, অতএব এ পি কিউ বা পি এ কিউ সমরেখ বিন্দু। এটা করলে হোক, মানে আগের জিনিসটা কাজে লাগাতে হইল যে এইখানে এম এন হলো একটা কি সাধারণ স্পর্শক দুটারই, যেটা এ বিন্দুতে স্পর্শ করেছে। আর এবার কি বলছি, পি কেন্দ্রীয় বৃত্তটার এম এন হলো স্পর্শক আর এপি হলো বা পি এ হলো কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এপি লম্ব এম এন, আর এটারও সেম কিউ কেন্দ্রীয় বৃত্তের
এ বিন্দুতে এম এন হলো স্পর্শক আর কিউ হইল সাধারণ এই স্পর্শক, কিউ এ হইল কি এম এন হইল স্পর্শক, তাহলে কিউ এ লম্ব এম এন। তাহলে পি এ আর কিউ এ বিন্দুতে কি হচ্ছে, এম এন সরলরেখার উপর দুটাই লম্ব হচ্ছে, আর এইটা যখন লম্ব হবে দুটাই তখন কি হবে, পি এ আর কিউ এ এক সরলরেখায় অবস্থিত, অর্থাৎ পি এ কিউ সমরেখ বিন্দু। এবারে এই ক্ষেত্রে দুটা কেন্দ্রের বৃত্তের কেন্দ্র দুয়ের দূরত্ব কি হবে, এইটার ক্ষেত্রে যেটা বহিঃ স্পর্শ করছে তাহলে পি আর কিউ এ যোগ করলেই হবে পি কিউ দূরত্বটা। আর ইয়ার ক্ষেত্রে কি হচ্ছে, যেটা অন্তঃস্থভাবে স্পর্শ করেছে, তাহলে এটার কেন্দ্র দুটো কি পি আর কিউ, তাহলে পি কিউ কী করে পাবো, কিউ এর থেকে পি এ বাদ দিলেই হবে। তাহলে অন্তঃস্থভাবে স্পর্শ করলে পি কিউ সমান কী পাবো, কিউ এ মাইনাস এপি। আর এটার ক্ষেত্রে দুটার যোগ করলে হবে, আর এটার হলে দুটার বিয়োগফলটা হচ্ছে, এর ব্যাসার্ধের বিয়োগফল আর এটা ব্যাসার্ধের যোগফল হচ্ছে, দুটার ক্ষেত্রে আলাদা। এরকম প্রয়োগ আছে, দেখো অকেন্দ্রীয় বৃত্তের বলছে এ বি হলো একটা ব্যাস, এ আর বি বিন্দুতে দুটা স্পর্শক আঁকা হয়েছে, মানে সমান্তরাল স্পর্শক আঁকা হয়েছে। আর একটা বৃত্তের উপর যে কোনো বিন্দু একটা টিতে একটা স্পর্শক অঙ্কন করলে, যেটা এই স্পর্শক দুটাকে এ বিন্দুতে স্পর্শক হয়েছে সেটাকে পি বিন্দুতে, ইয়াকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে পি ও কিউ এইটা 90 ডিগ্রি, এইটি প্রমাণ করতে বলছে। এইটা হলো, তাহলে প্রদত্ত ওইটাই লিখলেই হবে। তাহলে প্রামাণ্য কি, কোণ পি ও কিউ সমান 90 ডিগ্রি, এইটি প্রমাণ করতে হবে। এইবারে দেখো, তাহলে আমাদের অঙ্কন এইটুকু করলেই হবে, যে ওটি যোগ করলে হলো, ও কমা টি যোগ করা হলো। এবারে দেখো যে পি হচ্ছে বাইরের একটা বিন্দু, পি বিন্দুতে একটা স্পর্শক, পি বিন্দু থেকে স্পর্শক কি হচ্ছে পি কিউ আর ইতে পি এ। তাহলে এটা কি হবে, এইটা আর এইটা সমান হয়, স্পর্শক দুটা সমান হয়, আর কি হয় এদের কোণগুলাকে সমান দুভাগে ভাগ করে। এটা আমরা প্রমাণ করেছিলি আগের উপপাদ্যে, কোণ দুটাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে ও পি টি, কোণ ও পি টি সমান কি হবে, কোণ ও পি এ, ও পি এ মানে কি হচ্ছে, কোণ ও পি টি সমান হাফ অফ কোণ এইটা পুরাটা এ পি টি বা এ পি কিউ, কোণ এ পি কিউ বা এ পি টি যা লেখা হোক, এইটি 1 নম্বর। আর এইটারও সেম হবে, যে কিউ বিন্দু থেকে স্পর্শক এই যে কিউপি আর এটা কিউবি, তাহলে কিউবি আর কিউপি সমান হবে, এই কিউটি আর কিউবি সমান হবে, আর এরা কোণ দুটাকে সমান দুভাবে ভাগ করবে, তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে ও কিউটি, কোণ ও কিউটি সমান কি হবে, হাফ অফ এই পুরা কোণটা বি কিউটি, কোণ বি কিউটি, এইটি 2 নম্বর হলো। এবার এইটি আর এইটি সমান্তরাল, মানে কি বটে, এইটির নাম যে আমরা দিতে পারতি, এইটা পুরাটার নাম দিতে হবে, এগুলো কোনো একটা নাম। তাহলে এখন আমি এটাই লিখছি এপি সমান্তরাল বিকিউ, এপি সমান্তরাল বিকিউ এইটি। আর পি কিউটা ইয়ার ভেদক, পি কিউ হচ্ছে ইয়ার ছেদক বা ভেদক। তাহলে এইটি আর এইটি সমান্তরাল, এইটা ভেদক, মানে এই কোণ আর এই কোণের যোগফল কী হবে 180, মানে অন্তস্থ কোণ দুটা পাশাপাশি অবস্থিত, অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল 180 ডিগ্রি। তাহলে কোণ এ পি টি বা এ পি কিউ যা লিখব, প্লাস কোণ বি কিউ টি বা বি কিউ পি সমান 180 ডিগ্রি। এবার দেখুন এইটার জায়গায় আমরা কি লিখব, এইখানে বসাবো, তাহলে কি লিখব, এইটা 2 অফ লিখব এইটা। তাহলে এইটা যদি আমরা এই দিয়ে লিখে দিই 2 অফ, এইটা হবে 2 অফ, তাহলে 2 অফ কি হবে ওপিটি, ওপিটি প্লাস 2 অফ কোণ ও কিউটি সমান 180 ডিগ্রি। দুইটা কমন নিলে কি হবে, কোণ ও পিটি প্লাস কোণ ও কিউটি সমান 90 ডিগ্রি হবে, 2 দিয়ে ভাগ হবে এদিকে। তাহলে এবার দেখুন ওপিটি আর ও কিউটি, এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এই একটা ত্রিভুজ বটে, ও পি কিউ একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুটার যোগফল 90 ডিগ্রি, মানে এইটা 90 ডিগ্রি। অতএব কোণ পি ও কিউ সমান 90 ডিগ্রি, এটা লিখে নিতে হবে যেটা বলি। প্রয়োগ আছে অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত একটা চতুর্ভুজ, এরকম এবিসিডি, এইটার বলছে এবিসিডি হলে
এবি প্লাস সিডি মানে বিপরীত বাহুগুলো এবি প্লাস সিডি সমান কি হবে বিসি প্লাস এডি, বিসি প্লাস এডি। এটা এমনি কোনো সময় কাজে লাগবে অঙ্ক করার সময়, যে বিপরীত বাহুগুলোর যোগফলটা সমান হয়। তাহলে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি, এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এটা পরিলিখিত চতুর্ভুজ, তাহলে যেগুলা এটা স্পর্শ করেছে সেগুলো আমরা পি কিউ আর এস এগুলো নাম দিয়ে দিচ্ছি। তাহলে এইটা কী হবে, এটা এক একটা স্পর্শ বিন্দু। তাহলে স্পর্শ বিন্দু যদি হয়, একটা আমি কেস বলছি হলে বুঝতে পারব, এটা হচ্ছে বহিস্থ বিন্দু, এপি আর এ কিউ হচ্ছে দুটো স্পর্শক, তাহলে এপি সমান এ কিউ হবে। তাহলে ওইটা ভাষায় লিখলে হলো, তাহলে এপি সমান এ কিউ হবে, এইটি হবে। একইভাবে ডিটার থেকে কী হবে, ডি বহিস্থ বিন্দু, ডিপি আর ডিএস দুটো স্পর্শক, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য দুটো সমান হবে, তাহলে ডিপি সমান কী হবে ডিএস। এটারও এইরকম হবে, বিকিউ সমান বিআর, বিকিউ সমান বিআর। আরেকটা হবে সিএস সমান সিআর, সিএস সমান সিআর, এইটি। এবারে একটা পক্ষ লিখলেই হবে, এবি প্লাস সিডি সমান কি হচ্ছে, এবি মানে কি লিখব, এবি মানে কি বটে এ কিউ প্লাস বি কিউ। এবি কথাটার মানে কি, এবি মানে এ কিউ প্লাস বি কিউ বি, এ কিউ প্লাস বি কিউ বা কিউ বি। আর সিডির জায়গায় কি লিখব, সিডির জায়গায় সিএস প্লাস ডিএস, সিএস প্লাস ডিএস, এইটি। তাহলে এবার দেখো, এবারে আমরা এটার থেকে আমরা এই যখন লিখতে পারি এ কিউর জায়গায় আমরা কি লিখতে পারি, এপি লিখতে পারি, এ কিউর জায়গায় এপি লিখছি প্লাস এপি। এবার দেখলাম যে এইখানে কি আছে ডিএস, ডিএস এর জায়গায় আমরা কি লিখতে পারি, ডিএস সমান কি বটে ডিপি, ডিএস সমান ডিপি, তাহলে এখানে ডিপি লিখতে পারি, ডিপি প্লাস। এবার বিকিউ, বিকিউ মানে এইটি, বিকিউর জায়গায় আমরা এটা লিখতে পারি বিআর, যেহেতু বিকিউ সমান বিআর, তাহলে বিআর প্লাস সিএস, সিএস এর জায়গায় কি লিখতে পারি সিএস, সিএস এর জায়গায় আমরা এটা আরসি বা সিআর লিখতে পারি, সিআর। তাহলে দেখো এপি প্লাস ডিপি মানে কি হবে এডি, আর এটা বিআর প্লাস আরসি সমান বিসি, তাহলে এবি প্লাস সিডি সমান কি হইল বিসি প্লাস এডি, প্রমাণিত হয়ে গেল।